আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ডি ইউনিট প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের আজকে দ্বিতীয় ক্লাস। এটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্মের দ্বিতীয় ক্লাস। ওকে, গত ক্লাসে আমরা টাইপ 1 করিয়েছিলাম, আজকে হচ্ছে টাইপ 2 মৌলের পর্যাবৃত্তিক ধর্ম। আচ্ছা, এখন আমরা প্রথম প্রশ্নে চলে যাব। ঠিক আছে, প্রথম প্রশ্ন বলছে কোনটি উপধাতু। ঠিক আছে, আমরা কালকে প্রথম ক্লাসে একটা ট্রিক্স পড়েছিলাম উপধাতু চেনার। আজকে যেহেতু দ্বিতীয় ক্লাস, হয়তো অনেকে প্রথম ক্লাসটা করেনি, যারা করেনি তাদের জন্য আমি বলে নিচ্ছি যে ট্রিক্সটা হচ্ছে জিবিআই শিগগির আসেন, সাবধানে টুলে বসেন। আমি লিখব না, এখন জিবিআই শিগগির আসেন, সাবধানে টুলে বসেন। এখন এটার ভিতরে কিন্তু সোডিয়াম পড়তেছে না, সোডিয়াম সরাসরি ক্ষার ধাতু, এটা আমরা জানি। এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপের, এটা হলো ক্ষার ধাতু। ওকে, আর জার্মেনিয়াম জিবিআই এর ভিতরে প্রথমে যে জি আছে সেখানে কিন্তু পড়ে যায়, আর তাই এটা হচ্ছে উপধাতু। ওকে, তো আমাদের আনসার কিন্তু এটা হয়ে যায়, কোনটি উপধাতু। আচ্ছা, একটু সালফারকে দেখব। সালফার হচ্ছে অধাতু, এটাও হবে না। তারপর হচ্ছে কোবাল্ট, এটা হচ্ছে অবস্থান্তর মৌল, এটাও হবে না। তাই একের উত্তর হবে বি। ওকে, 2 নম্বর বলছে কোনটির উপর ভিত্তি করে মৌলের ধর্মাবলী পরিবর্তন এবং পুনরাবৃত্তি ঘটে। তো আমরা এই যে মৌলের ধর্মাবলীর পরিবর্তন, তারপর হচ্ছে পুনরাবৃত্তি, এটা বলতে হচ্ছে আমাদের বোঝাচ্ছে পর্যায় সারণীর যে পর্যায়ভিত্তিক ধর্মগুলো আছে, এগুলো কিসের উপর ভিত্তি করে পুনরাবৃত্তি হয় অথবা পরিবর্তন হয়, এটাই বোঝাতে চাইছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে, একটু মুখস্থ পড়াশোনা এটা। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে 3 নম্বর প্রশ্নে চলে যাব। তাহলে 2 এর উত্তর হলো কি? 2 এর উত্তর হলো ক। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন বলছে যে হোয়াইট ফসফরাসকে রাখা হয় কোথায়? হ্যাঁ, হোয়াইট ফসফরাস, এই হোয়াইট ফসফরাস এটার একটা সংকেত আছে, দেখো হোয়াইট ফসফরাস মানে হচ্ছে P4। ওকে, এই P4কে তোমার হচ্ছে ইয়ের নিচে রাখা হবে, কেরোসিনের নিচে। এটার কারণটা হচ্ছে এটা অত্যন্ত সক্রিয়। ঠিক আছে, এটা অত্যন্ত সক্রিয় হয়, এটাকে কেরোসিনের নিচে রাখা হয়। কোথায় রাখা হয় তাহলে ভাইয়া? কেরোসিনের নিচে। তাহলে আনসার হচ্ছে কত? বি। এটা বেশি সক্রিয়। ওকে, অত্যন্ত সক্রিয়, অত্যন্ত সক্রিয়। ওকে, হোয়াইট ফসফরাস হচ্ছে অত্যন্ত সক্রিয়, তাই এটাকে কেরোসিনের নিচে রাখা হয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে এটার সংকেতটা P4, এটাও কিন্তু চলে আসতে পারে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন বলছে ক্ষার ধাতুর পরেই অবস্থিত কোনগুলো, মানে ক্ষার ধাতুর পরেই কোনগুলো থাকবে। ওকে, দেখো ক্ষার ধাতু হচ্ছে পর্যায় সারণী কত নম্বর গ্রুপে ভাইয়া? ক্ষার ধাতু অবশ্যই পর্যায় সারণী 1 নম্বর গ্রুপে, 1 নং গ্রুপ। তাহলে ক্ষার ধাতুর পরে 2 নম্বর গ্রুপ না 1 নম্বর পর কত? 2 নম্বর গ্রুপ। তাহলে 2 নম্বর গ্রুপে কার আছে? 2 নম্বর গ্রুপ হচ্ছে মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার, কি দেখতেছি? হ্যাঁ, মৃৎক্ষার ধাতু, এটা হলো পর্যায় সারণীর 2 নম্বর গ্রুপ। ওকে, হাতের লেখা একটু খারাপ, বুঝে নেওয়া। তো ক্ষার ধাতুর পরে অবস্থিত কোনগুলো? মৃৎক্ষার ধাতু, তো লিথিয়াম পটাশিয়াম এরা তো হলো ক্ষার ধাতুই, তাহলে এটা হবে না। তারপর অক্সিজেন সালফার এরা হচ্ছে অধাতু, এটাও হবে না। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এরা হচ্ছে মৃৎক্ষার ধাতু, তাহলে এটাই হচ্ছে আনসার। 4 নম্বর উত্তর হচ্ছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা একটু দেখব। বলছে হ্যালোজেন মৌলগুলোর ইলেকট্রনীয় কাঠামো কেমন হতে পারে আর কি। ওকে, হ্যালোজেন মানে কি? পর্যায় সারণী 17 নম্বর গ্রুপ না ভাইয়া? 17 নম্বর গ্রুপ। আচ্ছা, আমি ধরো একটা 17 নম্বর গ্রুপের একটা মৌল নিলাম, ধরো আমি হচ্ছে ক্লোরিনকে নিলাম। আচ্ছা, এই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। ওকে, তো এটা ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়? 1s2, 2s2, 2p6,
3s2 3p6 কয়টা গেল? 18টা হয়ে গেল অলরেডি নাকি? তো এখানে আমাদের টোটাল হয় মূলত হচ্ছে 17টা। তাহলে এটা নাকি 10টা আর 7টা 17টা। আচ্ছা, তাহলে এদের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? এদের ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম। এখন আমাদের সর্বশেষ যেই কাঠামোটা, সেখানে ধরো এখানে n মানে হচ্ছে 3, তাহলে ns2 নাকি? তাহলে এটা হবে কি? হবে ns2 ns2, আর এখানে হচ্ছে কি np, হ্যাঁ p5। তাহলে এটা কত নাম্বার আছে? এটা হচ্ছে ns2, তো এটা কিন্তু আমাদের ক নাম্বারে আছে অলরেডি। তাহলে অ্যান্সার হচ্ছে এ। আনসার কত? 5 নম্বর আনসার হচ্ছে এ। আর এটা যদি একটু দেখো যে ns2 np6 এখানে 8টা হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে 18 নম্বর গ্রুপ, মানে হচ্ছে নিষ্ক্রিয় মৌলদের জন্য। ওকে, 18 নম্বর গ্রুপকে বোঝায় এটা দেওয়া। আর এটা হচ্ছে ns2p2, এটা হচ্ছে 14 গ্রুপ, 14। আর এটা হচ্ছে ns2 np3, এটা হচ্ছে 15 নম্বর গ্রুপকে বোঝাবে। ওকে, আচ্ছা, তাহলে 5 নম্বর আনসার হলো এ। এরপরে 6 নম্বর প্রশ্নটা দেখো, কোনটি অভিজাত ধাতু? ঠিক আছে, অভিজাত ধাতু কারা? আমি তোমাদেরকে হয়তো বলছিলাম যে কয়েকটা ধাতু আছে যাদেরকে আমরা অভিজাত ধাতু বলবো। এটা হচ্ছে এই ধাতুগুলোর অপর নাম আর কি, অভিজাত ধাতু। তো এর ভিতরে তোমরা একটু যদি মনে রাখো আর কি, মনে রাখার জন্য 3টাকে মনে রাখতে পারো। হ্যাঁ, সিলভার, কপার, কপার না, সোনা, এবং হচ্ছে প্লাটিনাম। এই 3টা, এরা হচ্ছে অভিজাত ধাতু। ওকে, অভিজাত ধাতু, অভিজাত, সিলভার, কপার, সিলভার, সোনা, তারপরে প্লাটিনাম, এরা হচ্ছে অভিজাত ধাতু। আচ্ছা, তাইলে এখানে আনসার হবে কি? আনসার হচ্ছে সি। কোনটি মুদ্রা ধাতু? মুদ্রা ধাতু অজানি সেমভাবে 3টা। তো এই 3টা হচ্ছে কি কি ভাইয়া? মুদ্রা ধাতু হচ্ছে কপার, সিলভার, গোল্ড, কপার, সিলভার, তারপর হচ্ছে গোল্ড। এইও এরা হলো কি ভাইয়া? এরা হলো মুদ্রা ধাতু। আচ্ছা, এদের অবস্থানটা কত জানো? এরা হচ্ছে 11 নম্বর গ্রুপে অবস্থান করে, 11 গ্রুপে। ওকে, আচ্ছা, তো দেখো এখানে জিঙ্ক আছে না, এটা হবে না। তারপর হচ্ছে প্লাটিনাম আছে, হবে না। তারপর হচ্ছে আয়রন আছে, তাও হবে না। এই গোল্ড, তাহলে গোল্ড হচ্ছে আনসার। তাহলে 7 নম্বর আনসার হচ্ছে কি ভাই? গোল্ড। আচ্ছা, আমাদের 2 নম্বর টপিকে জাস্ট হচ্ছে এই কটা প্রশ্ন ছিল। এখন আমরা 3 নম্বর টপিকে চলে যাব। তো 3 নম্বর টপিকে বলছে ভাইয়া যে আয়নীকরণ শক্তি এবং পর্যায়বৃত্ততা। দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, আয়নীকরণ শক্তি, তারপর হচ্ছে আয়নীকরণ শক্তির গ্রুপ এবং পর্যায়ভিত্তিক বিবরণ, এই টপিকটা হচ্ছে একদমই বেশি ইম্পর্ট্যান্ট, উপরটা ইম্পর্ট্যান্ট। বিভিন্ন পরমাণু ও আয়নের মধ্যে আয়নীকরণ শক্তির তুলনা। ঠিক আছে, একটু যে ব্যতিক্রম সহ, ব্যতিক্রম আমি যেটা বলি মাঝে মাঝে যে ব্যতিক্রমগুলোই পরীক্ষার হলে একটু বেশি আসে, সুতরাং ব্যতিক্রমগুলো মাথায় রাখার চেষ্টা করবা। আচ্ছা, এই 3 নম্বর টপিকের 1 নম্বর প্রশ্নটা একটু দেখো। 1 নম্বর টপিকে 1 নম্বর প্রশ্নটা কি বলছে? 1 নম্বর প্রশ্নে বলছে নিম্নের কোন মৌলটির ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তি সর্বনিম্ন? আচ্ছা, তোমাদেরকে আমি কালকে একটা রুল পড়াইছিলাম, বা শর্টকাট ট্রিক্স বলতে পারো। ওকে, বলছিলাম যে পর্যায় সারণীর যে যতগুলো পর্যায়বৃত্ত ধর্ম আছে সবগুলো হচ্ছে জাস্ট ওই কথাটার মাধ্যমে মাথায় রাখবা। কথাটা ছিল এরকম যে আমি আরেকবার লিখে দিচ্ছি, আজকে যারা আসো নতুন লেখনি, আবি ই জাত। কে বলছিলাম ভাইয়া? আবি ই জাত।
আবি ই সজাত, ঠিক আছে। তাহলে প্রথমে বলছিলাম এই আবি ই সজাতটা হচ্ছে বাম থেকে ডানে গেলে বাড়বে, বাম থেকে ডানে এই আবি সজাত বাড়ে, আর বাকি সব বাম থেকে ডানে গেলে কমে। এই 6টার ভিতরে যারা আছে তারা বাম থেকে ডানে গেলে বাড়বে, বাকি সবাই বাম থেকে ডানে গেলে কমবে। আর এর ভিতরে যারা পড়বে এরা হচ্ছে উপর থেকে নিচে গেলে কমবে, বাকি সবাই হচ্ছে উপর থেকে নিচে গেলে বাড়বে। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই আবি সজাত দ্বারা কি বুঝাই? সরাতে হচ্ছে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। ওকে, 2 নম্বর হচ্ছে বিজারণ ক্ষমতা। বিজারণ, আমি জিনিসটা কিন্তু আরও একবার লিখে দিলাম, ঠিক আছে, আর কিন্তু লিখবো না সামনে। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, লেখাগুলো একটু বুঝে নিও। ইলেকট্রন আসক্তি। সক্রিয়তা, জারণ ক্ষমতা, জারণ ক্ষমতা, তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই 6টা যে মনে রাখতে পারবে, ঋণাত্মকতা, এই 6টা জিনিস যে মাথায় রাখতে পারবে তার হচ্ছে আর কিচ্ছু মাথায় রাখলাম না, সে মিনিমাম হচ্ছে এই চ্যাপ্টারের একদম কম হলেও সে 50টা প্রশ্ন সলভ করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে দেখো এখানে নিম্নের কোন মৌলটির ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তি সর্বনিম্ন? দেখো আমি বলছিলাম, দেখো এই 6টা আবি সজাত, এই 6টা ভিতরে যে পড়বে সে হচ্ছে বাম থেকে ডানে গেলে বাড়বে, উপর থেকে নিচে নামলে কমবে। তাহলে এখানে দেখো গ্রুপ কম্পেয়ার করছে, পর্যায় কম্পেয়ার করেনি। তাহলে এটা কোন গ্রুপ ভাইয়া? দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো তো হচ্ছে পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপ। তাহলে 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে যদি একটু কম্পেয়ার করি তাহলে আমরা বলছিলাম আয়নীকরণ শক্তি হচ্ছে গ্রুপের উপর থেকে নিচে গেলে কমে, উপরেরগুলো তাহলে বেশি, নিচেরগুলো কম। তাহলে এখানে সবার উপর আছে কে? লিথিয়াম, তারপর আছে কে? সোডিয়াম, তারপর আছে কে? পটাশিয়াম, তারপর আছে রুবিডিয়াম। এদের মধ্যে সবার নিচে যে তার আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে কম, কারণ আবার সরি আমি বড় দিচ্ছি কেন, যে সবার নিচে তার আয়নীকরণ শক্তি হবে কি ভাইয়া? সবচেয়ে কম, আর যে সবার উপরে তার আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে বেশি। এখন বলছে কার সবচেয়ে কম? তাহলে রুবিডিয়ামের হবে সবচেয়ে কম। তাহলে এদের ক্রমটা হবে এরকম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। তাহলে রুবিডিয়ামের সবচেয়ে কম, তাহলে একের উত্তর হবে সি। আশা করি জাস্ট এই ছকটা যে বুঝতে পারবে এবং হচ্ছে যে একটু মুখস্থ করে নেবে, তার এই যে টপিকটা 3 নম্বর যে টপিকটা আছে সে কখনো এটাতে আটকাবে না। এবং পরীক্ষার হলে এখান থেকে প্রশ্ন আসবে মানে 100% আসবে, 100% শিওর। একটা হলো মিনিমাম 2টা আসবে, ঠিক আছে। এই টপিকটা থেকে মিনিমাম 2টা প্রশ্ন আসবে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। সুতরাং এটার গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট, আপনাকে জাস্ট এইটুকু মাথায় রাখবেন। আমি আবার একবার বলছি, আবি ই সজাত এটা হচ্ছে বাম থেকে ডানে গেলে বাড়বে, গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে কমবে, আর বাকি সবাই হচ্ছে বাম থেকে ডানে গেলে কমবে, উপর থেকে নিচে গেলে বাড়বে। আমরা এটা সলভ করে ফেললাম প্রথম প্রশ্ন এটা দিয়ে, এই রুলটা দিয়ে। আচ্ছা, এরপর দেখেন আমরা হচ্ছে 2 নম্বর প্রশ্নে চলে আসলাম। 2 নম্বর প্রশ্নে কি বলছে ভাইয়া? বলছে কোনটির আয়নীকরণ বিভবের সঠিক ক্রম। ওকে, কোনটি আয়নীকরণ বিভবের সঠিক ক্রম। এখন সেম প্রসেসে আমরা করব। তো আমরা যে প্রসেসটা জানলাম আবি ই সজাত, তার ভিতরে হচ্ছে আয়নীকরণ বিভবটা পড়তেছে, তাহলে বাম থেকে ডানে গেলে অবশ্যই আয়নীকরণ বিভব বাড়তে থাকবে। সেই অনুযায়ী আমরা যদি একটু খেয়াল করি, দেখেন সবার বামে আছে কে? বামে আছে হচ্ছে কার্বন, তারপর হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তো সেই হিসেবে এটা ক্রমটা হওয়া উচিত ছিল এইভাবে, এরকম, ঠিক না? কিন্তু ভাই এখানে একটা কথা আছে, কথাটা হলো কি, তোমরা এই যে নাইট্রোজেন আছে না, এই নাইট্রোজেন এবং এই অক্সিজেন, এই দুইটার একটু আমরা ইলেকট্রন বিন্যাসটা ফলো করব। দেখো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা একটু দেখো ভাইয়া। নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে 1s2, 2s2, 2p3। আর অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হয় এরকম যে
1s2 2s2 2p4। এখন এখানে হচ্ছে 4টা, এখানে হচ্ছে 3টা। তাহলে আমরা জানি কোনো একটা পরমাণুর অরবিটাল যদি অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণ হয় তাহলে সেটা বেশি স্থিতিশীল হয়। কি হয়? স্থিতিশীল। তাহলে এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থিতিশীল, কিন্তু অক্সিজেনেরটা কম স্থিতিশীল। অর্থাৎ এখানে এই যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেন থেকে যদি আমরা একটা ইলেকট্রন অপসারণ করতে চাই তাহলে হচ্ছে বেশি পরিমাণ ফোর্স দিতে হবে, বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে। ওকে, তাই এটার আয়নীকরণ শক্তি অক্সিজেনের তুলনায় বেশি। ওকে, তাহলে এখানে আমাদের যেই ক্রমটা, সঠিক ক্রমটা কি হবে? সঠিক ক্রমটা হবে ফ্লোরিন সর্বডানে, তাকে নিয়ে তো কোনো বিতর্ক থাকাই উচিত না, তাহলে সে সবচেয়ে বেশি। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে আমরা বলছিলাম যে নাইট্রোজেন বেশি স্টেবল, তাই তারপর হচ্ছে নাইট্রোজেন হচ্ছে একটু বেশি সক্রিয়। ওকে, আচ্ছা, নাইট্রোজেন, এরপর হচ্ছে অক্সিজেন এবং সর্ববামে হচ্ছে কার্বন। একে নিয়ে কোনো বিতর্ক নাই যে এর আয়নীকরণ বিভবের মান সবচেয়ে কম, কারণ সে সর্ববামে। তাহলে এই ক্রমটা হবে সঠিক। ওকে, তাহলে এই ক্রমটা কোথায় আছে দেখি। ফ্লোরিন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর কার্বন। এটাই তো মনে হয় সঠিক হয়ে যাচ্ছে। এটাই কিন্তু, আচ্ছা এখানে তো সরি আমি কি দেখছি, এখানে তো ছোটো দেখাচ্ছে। এটা কেন সঠিক হবে? ফ্লোরিন তো এখানে সবচেয়ে ছোটো দেখাচ্ছে, এখান থেকে কার্বন সবচেয়ে বড়, তাহলে এটা ভুল। আচ্ছা, এরপর বি নাম্বার দেখো, অক্সিজেনকে সবার বড় দেখছেন না ভাইয়া? অক্সিজেন সবচেয়ে বড় নাও, সবচেয়ে বড় হলো ফ্লোরিন। আচ্ছা, এখানে দেখা ফ্লোরিন সবচেয়ে বড়, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, হ্যাঁ তারপর কার্বন। তাহলে এইটা হচ্ছে সঠিক আনসার। 2 আনসার হচ্ছে সি। আবার এখানে ফ্লোরিন বড় দেখাচ্ছে, তারপর অক্সিজেন, না ভাইয়া নাইট্রোজেন তারপর বড়। এইটার ভিতরে একটু এই দুইটা অপশনের ভিতরে একটু আমরা ঝামেলা পাকাইতে পারি, সেজন্য আমি একটু দেখাই দিলাম আসলে কেন কি হইল। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন চলে আসো। বলছে নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? আচ্ছা, আবার সেম প্রশ্ন। দেখো, একটা রুল, আমি একটা ট্রিক্স বলছি, ওই ট্রিক্সটা মাথায় রাখলে কতগুলো প্রশ্ন তোমরা আনসার করতে পারতেছো। আয়নীকরণ শক্তি সবচেয়ে কম বলছে, নট বেশি। এখন এখানে ভাই এটা কিসের সাথে কম্পেয়ার করছে? এটা কি মূলত? এটা হচ্ছে একটা পর্যায় সারণীর, দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, একটা পর্যায়, ঠিক আছে? এখন এই পর্যায় সারণীর এই পর্যায়ের ভিতরে সবচেয়ে বামে আছে কি ভাই? সোডিয়াম, তারপর আছে কে? ম্যাগনেসিয়াম, তারপরে আছে কে? ম্যাগনেসিয়ামের পর আছে অ্যালুমিনিয়াম, তারপর আছে সিলিকন। এখন সবার বামে হচ্ছে এ, সবার ডানে হচ্ছে সিলিকন। তাহলে আমরা জানি আয়নীকরণ শক্তি বাম থেকে ডানের দিকে গেলে বাড়ে, তাহলে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি কার হবার কথা? সিলিকনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবার কথা। তারপর কার? তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, এবং সর্ববামে হচ্ছে কে? সোডিয়াম, তাই সোডিয়ামেরটা হচ্ছে সবচেয়ে কম। তাহলে এই ক্রমটা যেখানে আছে সেটাই সঠিক। এখন বলছি কোনটি আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, তাহলে বামে আছে কে? সোডিয়াম, তাহলে সোডিয়াম হবে সঠিক উত্তর। ক্লিয়ার? আশা করি বুঝছি। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। বলছে নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? সেম, আবার দেখো ভাই আসলাম কিনা বলো। আমি বলছি তোমাদেরকে এখানে 50+ কোশ্চেন তোমরা পাবা এবং সলভ করতেও পারবা, জাস্ট ওই ট্রিক্সটা মাথায় রাখার মাধ্যমে। ওকে, যেই 2-1টা ব্যতিক্রম হবে সেটাও কিন্তু আমি দেখাই দেব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, এখন এটা কী ভাই? অক্সিজেন, বেরিলিয়াম, সোডিয়াম, সিজিয়াম, এখানে 4টা মৌল দেওয়া আছে, ঠিক আছে? তুমি একটা জিনিস চিন্তা করো তো, এখানে কোনটা কি আছে? এই সোডিয়াম আছে না? আচ্ছা, এই যে সোডিয়ামটা আছে, এই সোডিয়ামটা পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে না? প্রথম গ্রুপ। আবার এই সিজিয়ামটা, এটাও কিন্তু প্রথম গ্রুপ। তাহলে সোডিয়াম প্রথম গ্রুপে আছে কারা? দেখো, সোডিয়াম প্লাস হলো সিজিয়াম। ওকে, আবার এই অক্সিজেন আর হলো
বেরিলিয়ামের মধ্যে আরেকটা চিন্তা ভাবনা আসে। দেখো এই অক্সিজেন এবং বেরিলিয়ামটাকে আমরা, দেখো বেরিলিয়ামটা আবার হচ্ছে তোমার 2 নম্বর গ্রুপে পড়ে যায়, দ্বিতীয় গ্রুপ। আর এই অক্সিজেনটা কিন্তু 16 নম্বর গ্রুপ। তাহলে বেরিলিয়াম দ্বিতীয় গ্রুপ আর অক্সিজেন 16 নম্বর গ্রুপ, 16। এখন আমরা জানি সব পর্যায় সারণী বাম থেকে যদি আনা যায় তাহলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তাহলে বামে আছে কে? সোডিয়াম, তাহলে এবং সিজিয়াম। এখন এরা তো আছে ডানে, কি বললাম ভাইয়া? এই যে বেরিলিয়াম হচ্ছে 2 নম্বর গ্রুপে, মানে সোডিয়াম এবং সিজিয়ামের চাইতে ডানে, তাহলে এদের আয়নীকরণ শক্তিটা অন্তত সোডিয়াম এবং সিজিয়ামের চেয়ে বেশি হবে, ঠিক আছে? আবার অক্সিজেন হচ্ছে 16 নম্বর, তাহলে সে আরও ডানে, তাহলে তার আরও বেশি, ঠিক আছে না? এখন সবচেয়ে কম কার হবে? হয় সোডিয়াম না হয় সিজিয়াম, কারণ তারা সর্ববামে। এখন কথা হচ্ছে আমরা জানি বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে হচ্ছে কমে, তাহলে সবচেয়ে কম হবে কার? নিচেরটার। তাহলে এই সোডিয়াম, ঠিক আছে, এই যে সোডিয়াম আর হলো এই সিজিয়াম, এদের মধ্যে সবার নিচে গিয়ে সিজিয়াম, তাহলে সবচেয়ে কম কার হবে ভাইয়া? সিজিয়াম। আমি কথাটা তোমাদেরকে আরও একটু বলতেছি, তোমরা হয়তো বুঝো নাই, আমি আরেকবার বলি ভাইয়া। দেখো এখানে কিন্তু যে কোনো একটা গ্রুপ দেওয়া দেয় নেই, আবার যে কোনো একটা পর্যায়েও দেয়নি। এখানে প্রায় দেখা যায় 3টা গ্রুপের মূল আছে এবং এক এক পর্যায়ে আছে। দেখো এখন আমরা জাস্ট খেয়াল করব যে কারা একই গ্রুপে আছে। দেখো প্রথম গ্রুপে আছে সোডিয়াম আর হলো সিজিয়াম, এরা কত নম্বর গ্রুপ আছে ভাইয়া? 1 নম্বর গ্রুপে আছে, তাহলে এদেরকে আমরা আলাদা করে নিলাম। তারপর হচ্ছে বেরিলিয়াম, এরা হচ্ছে 2 নম্বর গ্রুপে আছে। তারপর হচ্ছে অক্সিজেন, এরা হচ্ছে 16 নম্বর গ্রুপে আছে। এখন আমরা জানি বাম থেকে ডানে গেলে বাড়ে, তাহলে আমাদের বলছে সবচেয়ে কম, তাহলে বেরিলিয়াম 2 নম্বর গ্রুপে, তাহলে সে হচ্ছে সোডিয়াম এবং সিজিয়ামের চাইতে ডানে, তাহলে সে অবশ্যই এদের থেকে বেশি হবে, তাহলে তার হিসাব বাদ। এবং অক্সিজেন হচ্ছে 14 নম্বর গ্রুপে, 16 নম্বর গ্রুপে, সে তো আরও বেশি ডানে, তাহলে তার হিসাবটাও বাদ। তাহলে আমরা এইটুকু শিওর হলাম যে বেরিলিয়াম এবং অক্সিজেন কখনোই আনসার হবে না, তাহলে এই দুটো বাদ। এখন বাকি থাকলো কি ভাইয়া? সোডিয়াম আর সিজিয়াম। এখন কথা হলো আবার এটাও জানি যে একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তির মান কমে, তাহলে এই সোডিয়াম এবং সিজিয়ামের ভিতরে উপরে আছে কি ভাইয়া? উপরে আছে সোডিয়াম আর নিচে আছে কি? সিজিয়াম। তাহলে নিচের দিকে গেলে যেহেতু কমে, তাহলে সিজিয়ামের সবচেয়ে কম, সোডিয়ামের হবে বেশি, তাহলে আমাদের সোডিয়ামের হবে বেশি, সিজিয়ামের হবে কম। তাহলে আনসারটা হবে কি ভাইয়া? সবচেয়ে কম যেহেতু চাইছে, আনসার হবে ডি, মানে সিজিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম। আচ্ছা এখন হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নটা শুরু হবে। দেখো 5 নম্বর প্রশ্নে বলছে মৃৎক্ষার ধাতুসমূহ M+ আয়ন সৃষ্টি করে না, এটা কারণটা কি? দেখো মৃৎক্ষার ধাতুর আমরা জানি যে হচ্ছে M2+ আয়ন সৃষ্টি করে, ঠিক আছে, কারণ এর পারমাণবিক আয়তন বেশি। হ্যাঁ অবশ্যই এটার পারমাণবিক আয়তনটা বেশি, কারণ এরা হচ্ছে পর্যায় সারণী মোটামুটি অনেকটা বাম পাশে থাকে, যার ফলে হচ্ছে এদের আকারটাও বড় হয়, আয়তনটা একটু বেশি হয়। আচ্ছা 2 নম্বরে বলছে M2+ আয়ন এর ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ। দেখো তো M2+ বলতে কি বোঝাচ্ছে? ধরো আমরা ধরো হচ্ছে ম্যাগনেসিয়াম, হ্যাঁ, তাহলে ম্যাগনেসিয়াম 2+। আচ্ছা এটার ইলেকট্রন ম্যাগনেসিয়াম 2+ মানে কি ভাইয়া? তাহলে ম্যাগনেসিয়াম 12, 2টা ইলেকট্রন চলে গেলে থাকে কত? 10। তাহলে এটা ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? অনেকটা হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস হবে না ভাইয়া? 1s2, 2s2, 2p6, মানে 10টা হয়ে গেল। তাহলে এটা কি? আমরা এটাকে নিয়ন বলতে পারি, যা একটা নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা তাহলে এটাও সঠিক। আর 3 নম্বর বলছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি তুলনামূলকভাবে কম। না, দ্বিতীয় আয়নীকরণ শক্তির হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তির চাইতে বেশি হবে, তাহলে এটা হচ্ছে ভুল। ওকে, তাহলে 1 আর 2 সঠিক। তাহলে 1 আর 2 কোথায় আছে? এ নাম্বার সঠিক। আচ্ছা এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন চলে যাই। বলছে যে কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? দেখো আমরা আবার সেই সেম প্রসেস চলে আসলাম, আমাদের সেম সূত্র।
যে আবি ই সজাত, তাহলে আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে না গেলে কমে। এটা তো আমরা অনেকবার বলছি। তাহলে এখানে আছে ফ্লোরিন, নাইট্রোজেন, লিথিয়াম, তারপর হচ্ছে অক্সিজেন। এখন দেখো এই লিথিয়াম আর হলো অক্সিজেন, এরা হলো একটা গ্রুপের মৌল, প্রথম গ্রুপের মৌল। আর অক্সিজেন আর ফ্লোরিন হচ্ছে পাশাপাশি, ঠিক আছে। এখন সবচেয়ে বেশি যেহেতু বলছে, তাইলে এটা নাইট্রোজেন, এটা সোডিয়াম না, এটা 1 নম্বর গ্রুপের হবে না। তাহলে এখানে আছে নাইট্রোজেন, আছে লিথিয়াম। তাহলে লিথিয়াম হচ্ছে 1 নম্বর গ্রুপের মৌল। তাহলে এটা আছে কোথায়? একদম সর্ববামে। তাহলে যেহেতু বামে, তাহলে এটার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম, তাহলে এটা আমরা প্রথমে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, যেহেতু বেশির কথা জানতে চাইছে। তারপর দেখো ভাইয়া আছে কে? নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ফ্লোরিন আছে, ঠিক আছে। এখন এই নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিনের মধ্যে সবার চাইতে ডানে আছে কে? যেহেতু সবচেয়ে বেশি চাইছে, আছে কি ভাইয়া? ফ্লোরিন। কারণ এটার ক্রমটা, সিরিয়ালটা হচ্ছে এরকম, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন। তাহলে সবচেয়ে আয়নীকরণ শক্তি বেশি হবে কার? ফ্লোরিনের। আচ্ছা, এখন এটা যদি একটু ক্রমটা যদি বের করতে বলতে, তাহলে কীরকম হতে দেখো তো ভাইয়া। তাহলে ক্রমটা হচ্ছে এরকম, যে ফ্লোরিন, আচ্ছা ফ্লোরিন সবচেয়ে বেশি। আচ্ছা, তারপর কি আমরা অক্সিজেন দিতাম নাকি নাইট্রোজেন দিতাম? অবশ্যই নাইট্রোজেনটা দিতাম। কেন ভাইয়া? আমরা বলছিলাম যে এটার স্টেবিলিটি বেশি, এটার ইলেকট্রোবিন্যাসে হচ্ছে 3p 2p3 থাকে। আর অক্সিজেনের ইলেকট্রোবিন্যাসে কী থাকে? অক্সিজেনের ইলেকট্রোবিন্যাসে হচ্ছে 2p4 থাকে। এটা স্টেবিলিটি কম, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে আগে, এটা আয়নীকরণ শক্তি হবে বেশি, এটা থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি পরিমাণ শক্তি, ফোর্স দিতে হবে। আচ্ছা, এরপর থাকবে কি ভাইয়া? এরপর থাকবে হচ্ছে অক্সিজেন, আর সবচেয়ে কম যেটা থাকবে সেটা হচ্ছে লিথিয়াম। আচ্ছা, ক্রম চাইলে আমরা এভাবে দিতাম, আর সবচেয়ে বেশি চাইছে তাই এটা, আর সবচেয়ে কম বললে আমরা এটাকে দিতাম। ওকে, আচ্ছা ক্লিয়ার। আশা করি সবাই বুঝতে পারছি। 7 নম্বর প্রশ্ন একটু চলে আসো ভাইয়া। বলছে নিম্নোক্ত কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? দেখো আবার সবচেয়ে কম বলছে, একটু সবচেয়ে বেশি। এই দেখো সেম প্রসেস, আমরা সেম অঙ্কটাই, জাস্ট একটাতে কম বলছে আর একটাতে বেশি বলছে। আমি একটু আগে বলে দিছি কম হচ্ছে সবচেয়ে লিথিয়াম। তাহলে আনসার হবে কি? আনসার হবে হচ্ছে লিথিয়াম। তাহলে এটা হবে লিথিয়াম। দেখছো একটা প্রশ্ন সলভ করলে কীভাবে যে 2টা প্রশ্ন বা সবগুলো প্রশ্ন তুমি সলভ করতে পারবা, এইভাবে ব্যাখ্যা সহকারে সলভ করলে সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা, বলছে নিম্নের কোন শ্রেণীর মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? আবার সেম কোশ্চেন, আয়নীকরণ শক্তি। তো আমাদের এখানে দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। দেখো ভাই এটা হচ্ছে 18 নম্বর গ্রুপ, ঠিক আছে। 18 নম্বর যে গ্রুপটা আছে না, সেই 18 নম্বর গ্রুপের এই মৌলগুলা, এখানে হিলিয়াম আছে, নিয়ন আছে, আর্গন আছে, ক্রিপ্টন আছে। আচ্ছা, তাহলে প্রথমে কী ভাইয়া? প্রথমে হচ্ছে হিলিয়াম, দেখো হিলিয়াম, তারপর হচ্ছে কী ভাইয়া? নিয়ন, তারপর হচ্ছে আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন। সিরিয়ালটা উপর থেকে নিচের দিকে এইভাবে না। আচ্ছা, এখন আমরা জানি আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে নামলে কমে। তাহলে সবচেয়ে নিচে আছে এটা, আর সবচেয়ে উপরে আছে এটা। তাহলে সবচেয়ে বেশি কথা বলছে, তাহলে আনসার হবে কী ভাইয়া? আনসার হবে অবশ্যই হিলিয়াম, সবার উপরে আছে। তাহলে আনসার হলো এটা। আর যদি বলো তোমার কাছে এখানে ক্রমটা চাইতো, তাহলে জাস্ট এইভাবে হইতো যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। তুমি বুঝতেই পারতেছো। 9 নম্বর কোশ্চেনটা একটু দেখো। বলছে নিম্নোক্ত কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? দেখছো আবারও সেম, এটা তোমার ওই যে একটু আগে যেটা করলাম সেটার হচ্ছে জাস্ট ওইটাতে বেশি বলছে, এটাতে কম বলছে। দেখো পরপর 4টা কোশ্চেন একটার সাথে আরেকটা খুবই ভালোভাবে কানেক্টেড, 2টা পারলে কিন্তু 4টা পারা যায়। আচ্ছা, তাহলে আনসার হবে কি ভাইয়া? সবচেয়ে কম ক্রিপ্টন, সবচেয়ে বেশি হচ্ছে হিলিয়াম। 10 নম্বর প্রশ্ন একটু চলে যায় ভাইয়া। বলছে নিম্নের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? আচ্ছা, এখন এই জিনিসটা একটু দেখো, এরা কিন্তু ভাই একটা পর্যায়, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে সিলিকন, তারপর হচ্ছে কী ভাই ফসফরাস, তারপর হচ্ছে ক্লোরিন। অ্যালুমিনিয়াম 13 নম্বর মৌল নাকি, তারপর সিলিকন 14, ফসফরাস 15, ক্লোরিন হচ্ছে 17। তো আমরা যদি এটাকে একটু লিখি, এখন আমাদের বলছে এটা কি? বলছে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। আমরা জানি বাম থেকে ডানে গেলে সবচেয়ে বাড়ে,
তাহলে এরা আছে কীভাবে, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, তারপরে কীভাবে ক্লোরিন। তাহলে সবচেয়ে ডানেকে ক্লোরিন, তাই তার শক্তি হবে সবচেয়ে বেশি নাকি, তারপরে ফসফরাস, তারপরে সিলিকন। তাহলে সবচেয়ে বেশি কার ভাইয়া, সবচেয়ে বেশি হলো ক্লোরিনের। এইভাবেই তো হওয়ার কথা। আচ্ছা, এরপরে তোমরা 11 নম্বরে একটু চলে যাও। বলছে নিম্নের কোনটি থেকে একটি ইলেকট্রন অপসারণের জন্য সবচেয়ে বেশি শক্তি প্রয়োজন। ভাইয়া এটা হচ্ছে মানে মূলত তাও কিন্তু আমাদের সেম আয়নীকরণ শক্তির কথাই বলছে, যেহেতু ইলেকট্রন অপসারণ করতে সবচেয়ে বেশি শক্তি প্রয়োজন। আচ্ছা দেখো এখানে কয়টা মূল আছে ভাইয়া, এখানে 4টা মূল আছে। তো তার মধ্যে ক্লোরিন হচ্ছে একটা অধাতু, ঠিক আছে, এটা তো অবশ্যই ইলেকট্রন গ্রহণ করার কথা, এটা তো ইলেকট্রন ত্যাগ করবে না। তাহলে এটাকে হচ্ছে আমরা চোখ বন্ধ করে বাদ দিয়ে দিতে পারি, এটা হবে না আনসার, ঠিক আছে। আচ্ছা এরপরে আমাদের দেখো এ নম্বরে বলছে আর্গন। এটা হচ্ছে আমাদের একটা হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, এটার তড়িৎ ঋণাত্মকতা ধনাত্মকতা কোনোটাই নাই। এটাতে থেকে ইলেকট্রন অপসারণ করতে অবশ্যই অনেক শক্তি লাগবে, সেটা সত্যি কথা। আচ্ছা তারপরে এখানে আছে সোডিয়াম আর হচ্ছে অ্যালুমিনিয়াম। এখন এখানে ইলেকট্রন আছে একটা, তাই খুব কম শক্তি প্রয়োগে এটাকে সরানো যাবে। আচ্ছা এরপরে এখন আছে অ্যালুমিনিয়াম আর হলো আর্গন। এখন কথা হচ্ছে ভাই এই দুইটার মধ্যে কোনটা হবে। দেখো এই দুইটার মধ্যে আমাদের আনসারটাকে যদি আমরা প্রপারলি দেখাই তাহলে আমাদেরকে অ্যালুমিনিয়ামকে দেখাতে হবে। এটার কারণটা কি ভাই, এটার কারণটা হচ্ছে দেখো অ্যালুমিনিয়াম থেকে তুমি 3টে ইলেকট্রন অপসারণ করতে হচ্ছে, 3টে ইলেকট্রন অপসারণ করে সেটাকে হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম পাবো। তাহলে বেশি পরিমাণ কিন্তু তোমার শক্তি প্রয়োগ করতে হবে, ঠিক আছে। আর এই জন্য আবার এদের যেমন দেখো এখানে যদি আমরা চিন্তা করি যে এখানে ইলেকট্রন যদি 3টা ছেড়ে দেয় তাহলে ইলেকট্রন হয় কয়টা, 10টা, কিন্তু এদের প্রোটন থাকে কয়টা ভাইয়া, প্রোটন থাকে হলো 13টাই। তাহলে প্রোটনের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশনটা অনেক বেশি, ঠিক আছে। অ্যাট্রাকশনটা বেশি হওয়ার কারণে এখানে যেই শক্তিটা প্রয়োগ করতে হবে এই শক্তিটা অন্য যেমন আর্গন আছে, এটা যদিও নিষ্ক্রিয় গ্যাস তবে তার ইলেকট্রন 18, এটার প্রোটনও 18। এদেরকে আকর্ষণ করে ঠিক আছে, কিন্তু এদের মতো বেশি না, ঠিক আছে। এদের মতো এতটা কিন্তু তীব্র না, কারণ এদের ইলেকট্রন কম প্রোটন বেশি, তাই আকর্ষণটা একটু বেশি থাকে, তাই এর আয়নীকরণ শক্তিটা বেশি এটার তুলনায়, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। আশা করি বুঝতে পারছি। এটা একটু মুখস্থ রাখার ট্রাই করবা, মোটামুটি একটু ভালোই ঝামেলা পাকাবে, না হলে এগুলো পরীক্ষার হলে পারা যায় না। এখন তোমাদেরকে মুখস্থ করতে বলতেছি, হয়তো তোমাদের কাছে একটু খারাপ লাগতে পারে যে ভাইয়া সব কিছু মুখস্থ করতে বলতেছে। আসলে ভাই দেখো তুমি যদি চান্স পেতে চাও, তুমি যতটুকু বুঝবা ততটুকু তোমার অ্যাপ্লাই করতে হবে, তোমার ততটুকু কিন্তু মুখস্থও করতে হবে, ঠিক আছে। অনেক বিশ্ববিদ্যালয় এবং ভার্সিটিতে তোমার দেখা যায় তোমার অনেকগুলো ম্যাথ হচ্ছে মুখস্থ করে নেয় অনেকে, হ্যাঁ, কারণ হচ্ছে তোমার সময়টা বেঁচে যায়। আর এখানে একটা ম্যাথ করতে তোমার জন্য তুমি সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড যদি সময় পাও, এখন এটা তো পসিবল না। যেমন মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে ম্যাথ মুখস্থ করে যেতে হবে। অনেকে তোমাকে বলবে, অনেক ধরনের অনেক কথা বলবে, এইভাবে করা যায়, প্রপারলি করা যায়, গাইডলাইন তোমার একটু বুঝলেই হয় না। ভাই হয় না, আসলেই হয় না। পরীক্ষার হলে গেলে এইসব কোশ্চেন দেখলেই মাথা ঘুরে যাবে, বুঝছো। আচ্ছা, আর ব্যতিক্রমী জিনিসগুলো বেশি আসে, এগুলো একটু বেশি মুখস্থ করবা। যাই হোক, একটু ফাও কথা বললাম, তবে প্রয়োজনীয়। বলছে হিলিয়ামের আয়নীকরণ পটেনশিয়াল। কত নম্বর কোশ্চেন ভাই এটা? 12 নম্বর কোশ্চেন। বলছে হিলিয়ামের আয়নীকরণ পটেনশিয়ালটা কত, মুখস্থ করে নিবা, 2400। আচ্ছা, যদি আরও অন্যান্য মৌলগুলা মানে আরও কিছু মৌল আছে, এগুলো মানে একটু ইম্পর্টেন্ট, যেমন হিলিয়াম আছে, তারপর তুমি চাইলে হচ্ছে যেমন এটা হয়তো সোডিয়ামের হবে, সোডিয়ামের এক্স্যাক্ট মানটা হচ্ছে 494 আর কি, তো সম্ভবত সোডিয়ামের উদ্দেশ্যে এটা দিয়েছে। যাই হোক, সোডিয়াম 494, এগুলো একটু গুরুত্বপূর্ণ মৌল, তো এরকম 2-1 মান মুখস্থ করতে পারো। তারপর ধরো ম্যাগনেসিয়াম মুখস্থ করতে পারো,
578। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবে না। তাহলে এটা মাথায় রাখবা, আর এই দুইটা মান একটু মাথায় রাখার ট্রাই করবা। আচ্ছা 13 নম্বর প্রশ্ন এটা একটু দেখো। 13 নম্বর প্রশ্ন বলছে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। দেখো আমরা জানি আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কার হয় ভাইয়া, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি সবচেয়ে বাড়ে। হ্যাঁ, আবার তোমার উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি কমতে থাকে। এখন এই 4টা মৌল, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, আচ্ছা কার্বন আছে, ফ্লোরিন আছে। দেখো এই যে 4টা মৌল, এদের মধ্যে এরা হচ্ছে নিচে, এরা হলো কত ধরো ভাইয়া, তৃতীয় পর্যায়ে, এরা হলো দ্বিতীয় পর্যায়ে, তাহলে এরা হচ্ছে নিচে, তাহলে এদের আয়নীকরণ শক্তি এমনিতেই কম হবে, এদের টপিক বাদ। ঠিক আছে, এখন হলো কার্বন আর ফ্লোরিন। কার্বন আর ফ্লোরিনের মধ্যে কার্বন হচ্ছে সর্বডানে, তাহলে তার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। ঠিক আছে, তাইলে সবচেয়ে বেশি কথা বলছো, তাহলে আনসার হবে এটা। আচ্ছা এখন 4 নম্বর টপিক আমরা চলে আসছি, 3 নম্বর টপিক শেষ। আমি বলছিলাম প্রথম টপিকটা একটু বড়, বাকি টপিকগুলো কিন্তু ছোট ছোট আছে, তো আমরা দুইটা শেষ করে ফেললাম। এখন 4 নম্বর টপিকে আসছে, বলছি ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা, ব্যাসার্ধ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই তথ্যগুলো নিয়ে হচ্ছে মূলত আমাদের এটা গঠিত। তো এই টপিকগুলো হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, একটু দেখে নিবা তোমরা, একটু ভালো করে পড়বে এই টপিকগুলো। ঠিক আছে, আর আমরা আসলে তো সবগুলো করাই দিব, হ্যাঁ এর বাইরে আসবে না ইনশাল্লাহ, এইটুকু তুমি শিওর থাকতে পারো, খুব কম আসবে, মানে তোমার চান্স পাওয়ার জন্য। আচ্ছা দেখো এই 4 নম্বর টপিকের প্রথম প্রশ্নটা বলছে মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক। ভালো একটা প্রশ্ন না ভাই। দেখো আমরা তোমাদেরকে বলছিলাম আবি ই সজাত, যে ওই কথাটুকু মনে রাখতে পারছিলা বা ওই জিনিসটা পড়ছিলা, সে কিন্তু স্টিল নাও এখনও এমন কোনো কোশ্চেন পাও নাই যে ওই রুলের বাইরে গেছে। আমি এখনও পাইনি, হয়তো 2-1টা পাইছি যেগুলো সেগুলো মুখস্থ করার জিনিস, আমি তোমাদেরকে সেটা বলে দিছি, এগুলো ব্যতিক্রম। ঠিক আছে, আর কেন হয়েছে তাও কিন্তু আমি বলে দিছি। এই তড়িৎ ঋণাত্মকতার কথা বলছে না, আবি ই সজাত শেষে ত, মানে তড়িৎ ঋণাত্মকতা, তাহলে বাম থেকে ডানে গেলে বাড়বে, উপর থেকে নিচে গেলে কমবে। আচ্ছা এখন এখানে পর্যায় সারণীর প্রথম গ্রুপ, এটাকে হচ্ছে এই গ্রুপের যে কটা মৌল আছে তার মধ্যে সিজিএম পর্যন্ত মৌলগুলোকে কম্পেয়ার করছে একটার সাথে আরেকটা, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার সবচেয়ে বেশি হবে বা কার সবচেয়ে কম হবে, সেই অনুযায়ী আমরা একটা ক্রম সাজাবো। ঠিক আছে, তাহলে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, উপর থেকে নিচে নামলে কমে, তাইলে সবচাইতে এখন এখানে যেহেতু গ্রুপ, তাহলে আমরা উপর থেকে নিচটা ক্লিয়ার করব। উপর থেকে নিচে গেলে যদি কমে তাহলে উপরগুলো সবচেয়ে বেশি, তাহলে দেখো এখানে কি কি আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, আবার লিথিয়াম দিয়েছে না, লিথিয়াম তো সবার উপরে, তাই লিথিয়ামটা সবচেয়ে বেশি হবে, তাহলে এটা বাদ, এখানে গরমিল আছে। আচ্ছা এখন দেখো বি নাম্বারে লিথিয়াম সবার উপরে, তারকে সবার বেশি দিছে, হ্যাঁ কথা সঠিক। তারপর সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, হ্যাঁ এই ক্রমটা কিন্তু সঠিক, কারণ লিথিয়াম সবার উপরে, সিজিয়াম সবার নিচে। হ্যাঁ তাহলে সঠিক হচ্ছে এটা, আশা করি বুঝতে পারছি। প্রথম কটা প্রশ্ন তোমাদের সলভ করতে একটু কষ্ট হলেও এখন দেখবো সব কিছু একদম ইজি হয়ে যাবে। বলছে মৌল সমূহের তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক, আবার সেম প্রশ্ন, তবে এখানে 2টা গ্রুপের মৌল মিলিয়ে দিছে। এখানে দেখো এটা প্রথম, এটা প্রথম, এটা প্রথম, এটা দ্বিতীয়, তো এখানে টোটালি মোটমাট আমরা দেখলে 4টা মৌলের ভিতরে খেলা, সম্ভবত 4 থেকে 5টা মৌল নিয়ে। দেখো তো এই প্রথম যেই ইয়েটা আছে, প্রথম অপশনটা, সেখানে বলছে এখন তড়িৎ ক্রম কী চাইছে ভাই, সঠিক চাইছে, ক্রম চাইছে। তাহলে ভাই সবার উপরে যে তার তড়িৎ সবচেয়ে কি বেশি, এখন কথা আছে প্রথম গ্রুপ, 1 নম্বর গ্রুপ, এই গ্রুপে যারা থাকবে তারা তো ভাইয়া সবার বামে, তাহলে তাদের তড়িৎ ঋণাত্মকতা এমনিতেই কম, কারণ ডানেরগুলোর তড়িৎ ঋণাত্মকতা বেশি, ডানে গেলে আস্তে আস্তে বাড়ে, তাহলে 2 নম্বরের দিয়ে হচ্ছে আমাদের শুরু হবে, 2 নম্বর বেশি, তাহলে প্রথমে
প্রথম গ্রুপের যারা আসবে তারা কিন্তু প্রথমে বেশিতে আসতে পারে না। তাহলে প্রথম যে ক্রম হবে, ক্রমের প্রথম আর দ্বিতীয় মৌলটা হবে কি দ্বিতীয় গ্রুপের, কারণ তারা ডানে। আচ্ছা, তাহলে এটা প্রথম গ্রুপের, এটা তাহলে হবে না, কারণ প্রথম সবচেয়ে যেটা বড় হবে, প্রথম যে দুইটা বড় হবে সেই দুইটা হবে ডানের, আর ডানে হলো দ্বিতীয়। তাহলে এটা দিচ্ছে, এটা হচ্ছে প্রথম গ্রুপের, তাহলে এটাও হবে না। আচ্ছা দেখো, ক্যালসিয়াম বেরিলিয়াম এই দুইটা কিন্তু ভাইয়া দ্বিতীয় গ্রুপের, তাহলে এটা হওয়ার একটা পসিবিলিটি আছে। তাহলে আমরা এটা একটু দেখব। দেখো, ক্যালসিয়াম উপরে নাকি বেরিলিয়াম উপরে? অবশ্যই এটার দ্বিতীয় গ্রুপের ইয়েটা হচ্ছে, ক্রমটা হচ্ছে এরকম। দ্বিতীয় গ্রুপ প্রথম হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম। তাহলে ভাই ক্যালসিয়াম বেরিলিয়ামের নিচে, তাহলে ক্যালসিয়াম যদি বেরিলিয়ামের নিচে হয় তাহলে নিচে গেলে জানি যে তড়িৎ কমে, তাহলে এটা কি হবে? কারণ বেরিলিয়ামের চাইতে বেশি দেখে, কারণ বেরিলিয়াম কিন্তু ক্যালসিয়ামের চাইতে বেশি হবে, কারণ বেরিলিয়াম উপরে। তাহলে এটাও বাদ, আর সামনের দিকে আমরা আগাবো না। অপশন এইভাবে অ্যানালাইসিস করতে হয়। তাহলে ভাই এই তিনটা যদি না হয় অ্যান্সার কোনটা হবে? এটা। তো আমরা তারপর একটু মিলাই দিব। দেখো, আমরা জানি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম, তারপর হলো রেডিয়াম। এখন এই স্ট্রনশিয়াম এবং বেরিয়ামের মধ্যে নিচেকে বেরিয়াম আর উপর হচ্ছে স্ট্রনশিয়াম, তাহলে স্ট্রনশিয়াম হবে সবচেয়ে বেশি, ঠিক আছে না? তাহলে এটা বেশি দিছে, তারপর বেরিয়াম, ঠিক আছে। পটাশিয়াম এবং সিজিয়ামের মধ্যে পটাশিয়াম উপরে, তাই পটাশিয়ামের তড়িৎ বেশি, সিজিয়ামের কম, তাহলে সবচেয়ে কম সিজিয়াম। ক্রমটা একদম 100% সঠিক, কোনো ভুল আছে? ভুল নাই ইনশাআল্লাহ। এবার তোমরা হচ্ছে 3 নম্বর প্রশ্নে চলে আসো। বলছে আবারও সেম তড়িৎ চাইছে, আর এখানেও কিন্তু প্রথম দ্বিতীয় গ্রুপ মিলে এক কোশ্চেন করছে, ঠিক আছে। তো আমরা প্রথম আবার চলে যাব, যেহেতু প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপ মিলানো, তাহলে দ্বিতীয় গ্রুপ হচ্ছে ডানে, প্রথম গ্রুপ হচ্ছে বামে, তাহলে দ্বিতীয় গ্রুপের মৌলগুলো হবে তড়িৎ হবে বেশি, তাহলে প্রথম যে মৌল দুইটা থাকবে সেটা হবে দ্বিতীয় গ্রুপের, এটা তো বুঝছি। আচ্ছা, তাহলে দেখো এখানে এই নাম্বার অপশনটা দেখো, বলছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। বেরিলিয়াম তড়িৎ বেশি, হ্যাঁ বেরিলিয়াম উপরে ম্যাগনেসিয়ামের চাইতে, তাই বেরিলিয়ামটা বেশি, তারপর ম্যাগনেসিয়াম, এটাও সঠিক। লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যে লিথিয়াম উপরে, তাই এটা তড়িৎ বেশি, সোডিয়ামের তার চাইতে কম। তাহলে আমি দেখছি এ নাম্বারটা কিন্তু সঠিক হয়ে যেতেছে। আচ্ছা, তো বি নাম্বার একটু আসি। দেখো ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম। ম্যাগনেসিয়াম কি তড়িৎ বেরিলিয়ামের চাইতে বেশি হয়? না, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে বেরিলিয়ামের চাইতে নিচে, তাহলে এটাও হবে না, এমনিতেই বাদ। আচ্ছা, লিথিয়াম, বেরিলিয়াম। দেখো আমি আগেই বলছি যে যেহেতু তড়িৎ পার্থক্য, তাহলে ডানেরগুলোর বেশি, তাহলে গ্রুপ 1 আসবে পরে, প্রথমে আসবে গ্রুপ 2-এর যে কোনো দুইটা মৌল, যেহেতু প্রথমে এখানে 1 নম্বর গ্রুপের দিয়ে দিছে, তাহলে এটা বাদ। সোডিয়াম, দেখো এখানেও প্রথম শুরু করছে এটা দিয়া, আবার এখানে লাস্টে সোডিয়াম দিছে, বুঝছো? মানে এটা তো ভুল, তুমি বুঝতেই পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যান্সার হলো এ। দেখছো এখন আর এগুলো করা লাগতেছে না তেমন একটা, জাস্ট ওই কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা সলভ করে ফেলতেছি। 4 নম্বর প্রশ্ন দেখো, বলছে মৌলসমূহের তড়িৎ ক্রম সেম। আবারও দেখো এখানে কিন্তু ভাইয়া প্রথম গ্রুপে জাস্ট যে কটা মৌল আছে প্রথম গ্রুপে, আমরা জানি গ্রুপের উপর থেকে নিচে গেলে কমে, আর উপরেরটা হচ্ছে সবচেয়ে উপরের মৌলগুলো হচ্ছে বেশি। তাহলে আমরা জানি 1 নম্বর গ্রুপের মৌল হচ্ছে লিথিয়াম সবার উপরে, তারপর হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সেজিয়াম, ফ্রান্সিয়াম। আচ্ছা, এখন মৌল আছে এখানে কোনটা? দেখো লিথিয়াম সবার উপরে, তাহলে সবচেয়ে বড় লিথিয়াম আছে কোনটা? এটাতে সবচেয়ে, হ্যাঁ এটাতে দেখা বড় আছে। তারপর সোডিয়াম, হ্যাঁ এটাও ঠিক আছে। সিজিয়াম, হ্যাঁ এটাও তো ঠিক আছে, দেখা যায়। সিজিয়াম তার চাইতে নিচে না, সিজিয়ামের তড়িৎ সবচেয়ে কম হবে না? হ্যাঁ সবচেয়ে কম হবে, তাহলে এটাই কিন্তু সঠিক আনসার হওয়ার কথা। আবার এখানে লিথিয়াম দিছে, তারপর সোডিয়াম দিছে, এইটাও তো হওয়ার কথা। আচ্ছা, এখানে কি অ্যান্সার তাহলে ডাবল হবে? আচ্ছা যাই হোক, এখানে অ্যান্সার দুইটাই হওয়ার কথা। তোমাদের অপশনে তো অবশ্যই দুইটা দিতে পারবো না, তবে এটা বড়োর দিকে মনে ঘুরানো আছে, হয়তো এটা হইতে পারে, এই জন্য হয়তো এটাকে বেশি প্রেফার করে নাকি। এটা তোমরা মাথা খাটায় দিও ভাই, তোমাদের যেটা মন চায়। আনসার আমার কাছে দুইটাই সঠিক। আচ্ছা, এখন তোমরা 5 নম্বর প্রশ্নটার দিকে একটু তাকাও। বলছে নিচের মৌলগুলোর তড়িৎ ক্রম। আবারও সেম কোশ্চেন। দেখো তুমি এই জিনিসগুলো যে কতটা ইম্পর্টেন্ট আর কি যে পরিমাণ আসছে, আর আমি যে জাস্ট একটা আবিই সজাত এই কথাটুকু বলছি, এইটা দিয়ে যদি তুমি সলভ করো, তুমি কতগুলো প্রশ্ন পারতেছো, চিন্তা করতে পারতেছো। তবে জাস্ট আমি যে কথাটা বলছি বা এই কথাটা জাস্ট একদম এই সাবজেক্টটা যদি কেউ নাও পড়ো,
আমি জাস্ট কথাটুকু বলছি যে আবি ই সজাত, ওইটারও তোমরা একটু পড়ে যাও, আশা করি অ্যান্সার করে আসতে পারবো ইনশাআল্লাহ। মৌলসমূহের তৈরিতা করো। দেখো ভাইয়া এখানে আছে কে, এখানে দুইটা গ্রুপ মিলাই দিয়েছি, ঠিক আছে। দেখো তো আমরা জানি প্রথম গ্রুপেরটা লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সরি আমি কি দিতেছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আর 2 নম্বর গ্রুপটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম হবে প্রথমে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, তারপর হচ্ছে কি রেডিয়াম। এখন ভাইয়া আমি আগেই বলছি যদি 2টা গ্রুপ মিলিয়ে দেওয়া হয় তাহলে আমরা জানি বাম থেকে ডানে গেলে বাড়ে, তাহলে ডানের মৌল দিয়ে শুরু হবে, বেশি শুরু হবে, আর বামের মৌলগুলো হচ্ছে তার পরে আসবে। আগে ওই 2টা মৌল হচ্ছে দ্বিতীয় গ্রুপের 2টা মৌল প্রথমে থাকবে, বেশি হবে কারণ তারা ডানে। দেখো ভাইয়া এখানে বলছে সোডিয়াম সবচেয়ে বড় না, কারণ সোডিয়াম হচ্ছে প্রথম গ্রুপের, তাহলে এটা তো আসার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা এখানে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। দেখো এখানে তোমার ম্যাগনেসিয়ামকে আগে দিছে, হ্যাঁ ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপের ডানে আছে, তাই এটা বেশি হবে। তারপর দিছে ক্যালসিয়াম, হ্যাঁ এই ক্রমটা ঠিক আছে যে ম্যাগনেসিয়াম সবার চেয়ে বেশি, তারপর ক্যালসিয়াম। আচ্ছা এই 2টা গেল। আচ্ছা দেখি এবার পরের 2টা ঠিক আছে কিনা, লিথিয়াম, স্ট্রনসিয়াম। দেখো লিথিয়াম কিন্তু সবচেয়ে উপরে, নিচের দিকে গেলে আস্তে আস্তে কমতে থাকে, তাহলে স্ট্রনসিয়াম হচ্ছে নিচে লিথিয়ামের, তাইলে লিথিয়াম সবার উপরে, তাহলে তারটা হচ্ছে স্ট্রনসিয়ামের চেয়ে বেশি, স্ট্রনসিয়াম সবার ছোট, তাহলে এইটাই সঠিক আনসার। বাকিগুলো আর কি দেখবা, দেখার প্রয়োজনে। দেখো এখানে এটা দিচ্ছে বড়, এটা তো প্রথম গ্রুপ, এটা তো এমনিতেই বাদ। সিজিএম এটাও দিছে আগে, এটাও তো প্রথম গ্রুপে, এটাও বাদ। আচ্ছা 6 নম্বর কোশ্চেনটা একটু দেখো ভাই, বলছে যে মৌলসমূহের আয়নিক ব্যাসার্ধের কোন ক্রমটা সঠিক। এখন আসছে আমরা কি আয়নিক ব্যাসার্ধ। আচ্ছা আচ্ছা আয়নিক ব্যাসার্ধ আমি যে আবি ই সজাত পড়ছিলাম সেখানে কি আয়নিক ব্যাসার্ধ আছে? আমি পড়ছিলাম কি আবি ই সজাত, ঠিক আছে না ভাইয়া? আবি সজাত কী করে, বাম থেকে ডানে বাড়ে, ডানে বাড়ে। তাহলে এখানে কি আবি সজাতের ভিতরে কি আয়নিক ব্যাসার্ধ পড়ে না? তাহলে এটা হচ্ছে এই টপিকের বাইরে। তাহলে এই আয়নিক ব্যাসার্ধ হচ্ছে তাহলে কী হবে, যেহেতু আবি সজাত বাড়ে তাহলে আয়নিক ব্যাসার্ধ হচ্ছে কি কমবে। ওকে, বাম থেকে ডানে আয়নিক ব্যাসার্ধ কী হবে, কমবে। যদি কমে আর উপর থেকে নিচে চলে কী হবে, তাহলে বাড়বে, বিপরীত হবে। আচ্ছা দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এখন আমাদের প্রথম গ্রুপটাই দিয়ে দিছে, ঠিক আছে। আমরা একটু মৌলগুলো একটু লিখি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ওকে গেল। তাহলে দেখো ভাই আমরা বললাম আকার বা আয়নিক ব্যাসার্ধ হচ্ছে বাম থেকে ডানে গেলে কমবে, উপর থেকে নিচে গেলে বাড়বে। তাহলে সবচেয়ে বেশি হবে কার, সবচেয়ে বেশি হবে সিজিয়াম, এখানে আছে সিজিয়ামের। তারপর হবে কার ভাইয়া, তারপর হচ্ছে রুবিডিয়াম আছে। আচ্ছা দেখ আমি আগে ক্রমটা একটু লিখি, যে ফ্রান্সিয়াম, সিজিয়াম, তারপর হবে রুবিডিয়াম, তারপর হবে পটাশিয়াম, তারপর সোডিয়াম, এবং সবচেয়ে কম হবে কার ভাইয়া, লিথিয়ামের। তাহলে এই ক্রমটা কোথায় আছে দেখো, দেখুন ফ্রান্সিয়াম তো এখানে নাই, তাহলে ফ্রান্সিয়াম বাদ, তাহলে সিজিয়াম থেকে শুরু হয়, তাহলে সবচেয়ে বড় হবে কি ভাই এখানে সিজিয়াম। তাহলে সবচেয়ে বড় সিজিয়াম কোথায় আছে, এখানে লিথিয়াম সবচেয়ে বড়, এটা বাদ, সিজিয়াম বড় আছে এখানে। তারপর দিয়েছে পটাশিয়াম, না সিজিয়ামের পরে থাকবে হচ্ছে রুবিডিয়াম। আচ্ছা যেহেতু রুবিডিয়াম নাই তাহলে তারপর থাকবে হচ্ছে পটাশিয়াম। আচ্ছা পটাশিয়াম আছে, তাহলে এটাও সঠিক। তারপর সোডিয়াম, তারপর লিথিয়াম। তাহলে তো সঠিক আনসার হওয়ার কথা হচ্ছে বি, বি। তাহলে এটা সঠিক, তাহলে এগুলো ভুল। ওকে, তাহলে 6 নাম্বারের উত্তর হলো কি বি। আচ্ছা বলছে ভাইয়া মৌলসমূহের আয়নিক ব্যাসার্ধের কোন ক্রমটি সঠিক, 7 নম্বর প্রশ্ন। সেম কোশ্চেন, আবার সেম কোশ্চেন, বুঝছো? তবে এখানে হচ্ছে 2 নম্বর গ্রুপকে কম্পেয়ার করছে। তা আমরা 2 নম্বর গ্রুপের মৌলগুলোর ক্রমটা আমরা জানি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম,
স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এখন আয়নিক ব্যাসার্ধ যত উপর থেকে নিচে আমরা বাড়ে, তাহলে সবচেয়ে বেশি কার হবে? রেডিয়াম। আচ্ছা, তারপর হবে বেরিয়াম, তারপর হবে স্ট্রনশিয়াম, তারপর হবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সবচেয়ে কম হবে বেরিলিয়ামের। তাহলে এই ক্রমটা কোথায় পাবা? দেখো কোথায় আছে। বেরিয়াম সবচেয়ে বড়, তারপর দিছে ক্যালসিয়াম, তারপর দিছে ম্যাগনেসিয়াম, তারপর বেরিলিয়াম। এই প্রথমটাই তো হয়ে যাচ্ছে ভাই অ্যান্সার, প্রথমটাই তো অ্যান্সার হয়ে যাচ্ছে। প্রথমটাই অ্যান্সার হয়ে যাবে ইনশাল্লাহ, এটাই অ্যান্সার। আর এখানে দিচ্ছে বেরিয়াম সবার আগে, না এটা বেরিলিয়াম, না বেরিলিয়াম না, কারণ বেরিলিয়াম হচ্ছে সবচেয়ে কম। তারপর দিচ্ছে ক্যালসিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, না এটাও হবে না। বেরিয়াম, এখানে ক্যালসিয়ামকে আগে দিচ্ছে, তারপর বেরিলিয়ামকে দিচ্ছে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের আনসার, 1 নম্বরটা। ঠিক আছে, 7-এর আনসার হলো এ। এরপরে 8 নম্বর প্রশ্নে তোমরা একটু চলে আসো ভাই। আপনারা বলছে মৌলসমূহের আয়নিক ব্যাসার্ধে, আবার আয়নিক ব্যাসার্ধে চলে গেছে, বুঝছেন? তবে এখানে প্যাচটা লাগাইছে কি, এখানে হচ্ছে 2টা গ্রুপ মিলিয়ে দিছে, প্রথম গ্রুপ আর হলো দ্বিতীয় গ্রুপ। তো প্রথম গ্রুপ আর দ্বিতীয় গ্রুপে মিলিয়ে দিলে আমরা জানি উপর থেকে নিচে গেলে কমে। তাহলে এখানে কি কি মূল আছে ভাই? পটাশিয়াম আর সোডিয়াম দিছে প্রথম গ্রুপের। ওকে, আচ্ছা, সোডিয়াম এবং পটাশিয়াম। তাহলে সোডিয়াম আছে উপরে, পটাশিয়াম আছে নিচে। তাহলে পটাশিয়াম যেহেতু নিচের দিকে গেলে যত আয়নিক ব্যাসার্ধ বাড়ে, তাহলে পটাশিয়াম হবে সোডিয়ামের চাইতে বেশি। এইটুকু তো বুঝছি। আচ্ছা, এরপরে দ্বিতীয় গ্রুপের আছে কি ভাই? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কে? দেখো আমরা জানি, আমরা যে একটু আগে যে একটা মানে গ্রুপটা যে কীভাবে নিচের দিকে নামে সেটা দেখালাম। সেখানে আমরা পাইছিলাম বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম হলো নিচে, তাহলে ক্যালসিয়ামের হবে বেশি। আচ্ছা, তাহলে এখানে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে বেশি হলো ক্যালসিয়াম, তারপর হলো ম্যাগনেসিয়াম। ঠিক আছে, আর বাম থেকে ডানে গেলে যেহেতু কী হবে? কমে। তাহলে ডানের গুলার পারমাণবিক আয়নিক ব্যাসার্ধ বেশি হবে। তাহলে আমাদের শুরুটা হবে কিন্তু প্রথম যে 2টা থাকবে সেই 2টা হবে বামের, কারণ বামের পারমাণবিক আয়নিক ব্যাসার্ধ বেশি আর ডানের হলো কম। তাহলে শুরু হবে 1 নম্বর গ্রুপ থেকে। ঠিক আছে, তাহলে দেখো ভাই এখানে পটাশিয়াম আর সোডিয়াম, যেহেতু পটাশিয়াম বড় সোডিয়াম কম, তাহলে 1 নম্বর গ্রুপের হলেও পটাশিয়ামটা আগে হবে। এখন দেখো পটাশিয়াম কোথায় আগে আছে, এখানে পটাশিয়াম আগে আছে, তবে এখানে আবার ক্যালসিয়াম দিয়ে দিছে। তাহলে কিন্তু ভাইয়া ক্যালসিয়ামটা কি হলো না। তাহলে এটা কিন্তু হওয়ার কথা না, আমরা আপাতত ধরলাম এটা বাদ। আচ্ছা, এরপর হচ্ছে কি ভাইয়া? ম্যাগনেসিয়াম আগে দিছে, কারণ ম্যাগনেসিয়াম তো আগে হবেই না, এটা 2 নম্বর গ্রুপের, এখানেও সেম হবেই না। সোডিয়ামকে এখানে আগে দিছে, এটা তো হবেই না। পটাশিয়াম আগে আছে এখানে। তাহলে অ্যান্সার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হলে এইটাই হবে। এখন কথা হলো ভাই আপনি কেন এইভাবে দিচ্ছেন? এখানে তো সোডিয়ামও আছে, পটাশিয়ামও আছে, এটা তো এটার পরে তো এটা হওয়ার কথা না। এটা কারণটা হলো, দেখো তুমি পটাশিয়াম আছে না, এই পটাশিয়ামটা হলো কত নম্বর পর্যায়ের? এখানে একটু পর্যায়ের হিসাব আছে, বুঝছো? পর্যায়টা দেখো, পটাশিয়াম হলো 4র্থ পর্যায়ের, এই আবার ক্যালসিয়ামটাও কিন্তু 4র্থ পর্যায়ের। ঠিক আছে না? তাই এই পটাশিয়ামের আয়নিক ব্যাসার্ধ এটা কিন্তু 4 নম্বর পর্যায়ের, পটাশিয়ামও 4 নম্বর পর্যায়ের। এই ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মধ্যে বেশি হলো পটাশিয়াম, তারপর হলো ক্যালসিয়াম। কিন্তু সোডিয়াম হলো কত নম্বর পর্যায়ে? 3 নম্বর পর্যায়ে। ম্যাগনেসিয়ামও 3 নম্বর পর্যায়ে। তাহলে এদের হিসাবটা তো পর্যায় হিসাব করলে এরা একটু পিছিয়ে আছে। তাই সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের ভিতরে আবার সোডিয়াম হচ্ছে বামে, তাই এটার আয়নিক ব্যাসার্ধ বেশি, আর ম্যাগনেসিয়াম ডানে, তাই ম্যাগনেসিয়াম হচ্ছে সোডিয়ামের তুলনায় কম। সঠিক আনসার হলো এটা। বুঝতে পারছি। সব চোখ কান নাক মুখ খোলা রেখে এগুলো অ্যান্সার করতে হবে, বুঝছেন? এত ইজি না। এই কারণে আমার জাস্ট একটা সাজেস্ট হলো যে এই অধ্যায়ের এই প্রশ্নগুলো অ্যান্সার করার সময় অবশ্যই ভাই আপনি 4টা প্রশ্ন অবশ্যই আগে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস না করে একটা দেখে অ্যান্সার করে দিলে হলো না, জিনিসটা ভুল হওয়ার অনেক সম্ভাবনা থাকবে। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনটা একটু দেখো। বলছে ডাইপোল মোমেন্ট বা মেরু প্রবণতার সঠিক ক্রম কোনটা? দেখো এখানে ডাইপোল মোমেন্ট চাইছে, ঠিক আছে না? দেখো আর সবার সাথে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে কি ভাই? হাইড্রোজেন
আচ্ছা, এখন এই হাইড্রোজেনের সাথে ধরো যদি হচ্ছে হ্যালোজেন গ্রুপের মৌলরা থাকে, তুমি এখানে যে জিনিসটা কমন সেটা হলো এটা হলো হ্যালোজেন গ্রুপ প্রত্যেকটা মৌল, আর একটা সাথে হাইড্রোজেন। তাহলে এই হাইড্রাসিডের সাথে যদি হ্যালোজেন গ্রুপের মৌল থাকে এবং সেখান থেকে যদি আমাদের ডাইপোল মোমেন্ট বের করতে হয়, সেই ডাইপোল মোমেন্টটা নির্ভর করে কিসের উপর জানো? ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট নির্ভর করবে হচ্ছে এই যেই হ্যালোজেন আছে হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতার উপর। ঠিক আছে, হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতার উপর হচ্ছে কি নির্ভর করে ভাই? ডাইপোল মোমেন্ট নির্ভর করে। তাহলে এখন কথা হচ্ছে ভাই এগুলোর মধ্যে সবচাইতে এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার সবচাইতে বেশি কার? আচ্ছা, আমি তড়িৎ ঋণাত্মকতার একটা দিয়েছিলাম, দেখো বের করার একটা সিস্টেম বলছিলাম। তবে এখানে হচ্ছে সেই সিস্টেম ছাড়াই তোমরা একটু মাথায় রাখবা, যদি মানে সঠিক এক্স্যাক্ট মান বলে তোমরা হচ্ছে ওইটা ইউজ করবা। তবে এখানে যেহেতু এক্স্যাক্ট মান বলছেন, একটা ক্রম বের করতে বলতেছে, তাই হচ্ছে আমরা জানি আবি সজাত শেষে তো আছে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা। আর আবি সজাত হচ্ছে বাম থেকে ডানে গেলে বাড়ে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে হচ্ছে বাড়বে, উপর থেকে নিচে গেলে হচ্ছে কমবে। তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা হবে কার ভাইয়া? উপরের মৌলগুলার। তাহলে হ্যালোজেনের মধ্যে সবচেয়ে উপরে হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে কি ভাই ক্লোরিন, তারপর হলো ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন, তারপর হলো অ্যাস্টাডাইন, তারপর হলো কি ভাই? ট্যানাসাইন। তাহলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তাহলে ক্রোম যদি হিসাব করি তাহলে ভাইয়া কোনটা সবচেয়ে বেশি হবে? সবচেয়ে বেশি হবে কে? HF নাকি? HF এটা সবচেয়ে বেশি। আচ্ছা, তারপর কি হবে ভাইয়া? ফ্লোরিনের পরে থাকে ক্লোরিন, তাহলে HCl, তারপর কি ভাইয়া? ব্রোমিন, HBr। এটা কোথায় আছে দেখেন তো? এটার সাথে আছে না? এনে সবচেয়ে ব্রোমিন হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এটা বাদ। আচ্ছা, 2 নম্বরে দেখেন ভাইয়া, 2 নম্বরে সবচেয়ে বড় ব্রোমিন, এটাও বাদ, সবচেয়ে বড় হবে। আচ্ছা, এটা দেখি, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে আমাদের এখানে সঠিক আনসার হলো কোনটা ভাইয়া? সি। তাহলে ডি নাম্বার তো হবেই না। ওকে, ক্লিয়ার? আমি আরেকটু সংক্ষেপে বলি, যদি ডাইপোল মোমেন্ট বা মেরু প্রবণতার যদি কোনো ক্রম চায় বা একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করতে বলে, তখন হচ্ছে আমরা মাথায় রাখবো যে ডাইপোল মোমেন্টটা হচ্ছে নির্ভর করে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর। এখন এই যে তড়িৎ ঋণাত্মকতার হ্যালোজেন গ্রুপের যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে বা তড়িৎ ঋণাত্মক মূল্য আছে, তার মধ্যে সবচেয়ে বেশি কার, সবচেয়ে কম কার, সেটা আমরা কীভাবে বের করব? আমরা জানি যে আবি সজাত, এটার যে একটা ট্রিক্স পড়াইছিলাম, সেই ট্রিক্সের শেষে আছে তো মানে তড়িৎ ঋণাত্মকতা, আর এটা হচ্ছে বাম, সেই আবি সজাত হচ্ছে বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তাহলে উপরের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হবে, ফ্লোরিন সবচেয়ে উপরে আছে তাই ফ্লোরিনের সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন আছে তাই ক্লোরিনটা তারপরে বেশি, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, তারপরে অ্যাসিটাইন, তারপর হচ্ছে ট্যানাসাইন। তাহলে আনসার হলো সি ইনশাআল্লাহ। তোমরা 10 নম্বর প্রশ্নটা একটু দেখো ভাইয়া। 10 নম্বর প্রশ্নে কি বলছে? 10 নম্বর প্রশ্নে বলছে যে যোগের গলনাঙ্কের সঠিক ক্রম কোনটি? দেখো, একই পর্যায়ে যতই তুমি হচ্ছে বাম দিক থেকে ডানে যাবা, ঠিক আছে ভাইয়া, বাম থেকে ডানে যাবা, আবি সজাত বাড়বে আর বাকি সব হচ্ছে কমবে। তাহলে এটা কি ভাইয়া? গলনাঙ্ক। তাহলে গলনাঙ্কে কি বাড়বে নাকি কমবে? বাম থেকে ডানে গেলে কি হবে ভাইয়া? গলনাঙ্ক হচ্ছে কমবে, আর উপর থেকে নিচে নামলে গলনাঙ্ক বাড়বে। তাইলে এটা হচ্ছে ভাইয়া হাইড্রাসিডের সাথে 15 নম্বর গ্রুপের মৌলগুলো এখানে দেওয়া আছে। দেখো ভাইয়া 15 নম্বর গ্রুপের মৌল হচ্ছে কি? ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। যাই হোক, এখানে আমরা বেশি কথা বলবো না, জাস্ট আমাদের এখানে অ্যান্টিমনি পর্যন্ত তো আছে, আমরা এই পর্যন্ত লিখে ফেলছি। দেখো, তাহলে সবার উপর আছে কি ভাইয়া? ফসফরাস। তাইলে উপর থেকে নিচে নামলে গলনাঙ্ক বৃদ্ধি পায়, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে এখানে সবার উপর নিচে আছে কি? নিচে যেহেতু বৃদ্ধি পায়, তাহলে অ্যান্টিমনি, তাহলে SB এটা হবে সবচেয়ে বেশি। আর H3 যেহেতু আমাদের হাইড্রাসিড, তাহলে SbH3, তারপর হবে আর্সেনিক, AsH3, হ্যাঁ, আরেকটা হবে ফসফরাস হবে সবচেয়ে কম, PH3। তাহলে এইটা কোনটা ভাইয়া? এটা হচ্ছে আমাদের যেখানে হবে সেটাই হবে আমাদের আনসার। দেখো, এখানে সবচেয়ে বেশি দেখাচ্ছে এটাকে, হ্যাঁ এটা সবচেয়ে বেশি, তারপর এটা, তারপরে, তাহলে আনসার হচ্ছে ভাই এ। কথাটা কি তোমরা বুঝছো? আমি আরও একবার বলতেছি, আবি সজাত বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। আর এই আবি সজাতের ভিতরে গলনাঙ্ক পড়তেছে না, তাই গলনাঙ্ক হচ্ছে কি ভাই? বাম থেকে ডানে গেলে কমবে, উপর থেকে নিচে গেলে বাড়বে, সবচেয়ে নিচে আছে অ্যান্টিমনি, তাই এটা সবচেয়ে বেশি।
তারপর আছে আর্সেনিক, তারপর এই জন্য হচ্ছে আর্সেনিক, তারপর হচ্ছে ফসফরাস, তাই জন্য হচ্ছে এটা। তাহলে আনসার পাই আমরা এ। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝছি। 11 নম্বর প্রশ্নটা একটু দেখো, আমরা 11 নম্বর প্রশ্নটা একটু দেখবো। দেখো 11 নম্বর প্রশ্নটাতে কি বলছে। 11 নম্বর প্রশ্ন বলছে যে যৌগের গণনাঙ্কের সঠিক ক্রম কোনটি। তো আমরা তো জানি যে বাম থেকে ডানে গেলে গণনাঙ্ক বাড়ে, কমে, উপর থেকে নিচে গেলে হচ্ছে বাড়ে। তবে এখানে একটা ব্যতিক্রম সিস্টেম আছে। ব্যতিক্রমটা হচ্ছে এদের কিন্তু এই যেই যৌগটা দেওয়া আছে, এক একটা যৌগ দেওয়া আছে, এদের নিজস্ব একটা আলাদা আলাদাভাবে এক একটা মান আছে, বুঝছো। যেমন আমরা যদি একটু সোডিয়াম অক্সাইডের কথা চিন্তা করি, Na2O, এটার যে গণনাঙ্কটা সেটা হচ্ছে তোমার এরকম, হ্যাঁ, তো সেলসিয়াস। ওকে, তারপর ধরো হচ্ছে Na2, এটার মান হচ্ছে 87 ডিগ্রি সেলসিয়াস। আবার যেই আরেকটা মান আছে সেটা হচ্ছে NF, এইটারও একটা নিজস্ব মান আছে, মানটা হচ্ছে 993 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সেলসিয়াস। তো এখন এই হিসাবে সবচেয়ে বড় হয় কোনটা, এইটা, তারপর হয় এইটা, তারপর হয় এইটা। তাহলে সোডিয়াম অক্সাইড সবচেয়ে বড় হচ্ছে এখানে, তারপর হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড এটা এখানে, তারপর হচ্ছে সোডিয়াম নাইট্রেট। তাহলে সেই হিসাবে 11 নম্বর আনসার হয় এটা। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্নটা একটু দেখতে হবে। দেখো 12 নম্বর প্রশ্নটা কি বলছে। 12 নম্বর প্রশ্ন বলছে যে কোনো যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান সর্বোচ্চ। দেখো ভাই, এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, গলনাঙ্কের এবং স্ফুটনাঙ্কের মান যদি সর্বোচ্চ কথাটা বলে, তখন আমরা কিভাবে জিনিসটা বের করব। দেখো, এই ক্যালসিয়াম ক্লোরাইড আছে, আয়রন ক্লোরাইড বা ফেরাস ক্লোরাইড, তারপর হচ্ছে কপার ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড। এখানে কয়টা যৌগ আছে, 4টা যৌগ আছে। এই 4টা যৌগের মধ্যে দেখবা এই মৌলটা আয়রন, তারপর হচ্ছে কপার, তারপর হচ্ছে জিঙ্ক। একটু আগে আমরা এগুলো করছিলাম না, ইলেকট্রন বিন্যাস করে দেখছিলাম যে এই আয়রনে তোমার ডি অরবিটাল আছে। ঠিক আছে, এটা শেষ ইলেকট্রন বিন্যাস ছিল এরকম 3d4s। তাহলে ছিল এখানে ছিল কয়টা, 6টা, এখানে ছিল 2টা, এরকম ছিল না। কপার ছিল কত, 29, তো 3d4s, এখানে 10টা গেছিলো, এখানে একটা গেছিলো। জিঙ্কের ক্ষেত্রে 3d10 ছিল, তারপর ছিল 4s2, ডি অরবিটাল ছিল। ঠিক আছে, এখন এদের ভিতর ডি অরবিটাল থাকায় এরা যদিও তোমার হচ্ছে ধাতু, তবে এরা কিছুটা সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে। আর এই যে ক্যালসিয়াম ক্লোরাইড, এটা একদম পিওর, বুঝছো, এটা হচ্ছে পিওর ধাতু। আর এটার ভিতরে কোনো ধরনের কোনো সমযোজী বৈশিষ্ট্যটা সম্পূর্ণ হচ্ছে আয়নিক। ওকে, আয়নিক। আর এগুলোর ভিতরে কিছুটা সমযোজী বৈশিষ্ট্য আছে। তো সমযোজী বৈশিষ্ট্য থাকলে তো এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটু কম হবে। আর আয়নিক যেহেতু, তাই এটার স্ফুটনাঙ্ক একটু বেশি হবে, কারণ একে বেশি পরিমাণ তাপ দিতে হবে, তাপ দিয়ে হচ্ছে এদেরকে সরাইতে হবে। তাই আনসার হবে কি ভাই, এখানে আনসার হবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, এরপর চলে আসুন, বলছে কোনটি হ্যালোজেন সমূহের তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম। এটা আমি একদম মুখস্থ করে রাখতাম সবসময়। ঠিক আছে, কারণ এটা এখানে একটা ব্যতিক্রম জিনিস আছে। দেখো, হ্যালোজেন সমূহের যদি তড়িৎ ঋণাত্মকতার কথা বলা হয়, মানে তুমি কী করবা, তাহলে প্রথমে তুমি জানো যে তড়িৎ ঋণাত্মকতার ক্রম হচ্ছে উপর দিকে, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তাহলে এটা আমরা 17 নম্বর গ্রুপে জানি, সবার হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে কিবা ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে কিবা আয়োডিন। দেখো, তাহলে ফ্লোরিন সবার উপরে, তাই ফ্লোরিনের সবচেয়ে বেশি, তারপর কী হবে ক্লোরিন, ব্রোমিন, তারপর হবে হচ্ছে আয়োডিন। তাহলে এইটা আছে কোথায়, এইটা আছে হচ্ছে এ নাম্বারে। তাহলে এই হবে সঠিক আনসার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে একটু 14 নম্বর কোশ্চেনটা যাব। দেখো 14 নম্বর কোশ্চেন বলছে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি। আচ্ছা, একটু আগে গেলো তড়িৎ ঋণাত্মকতা, তো আমরা এটাও জানি আবি ই সজাত, তার মধ্যে কিন্তু ইতে রশ্মিতে করে কী পাই, ইলেকট্রন আসক্তি। ওকে, ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তি তাহলে কী হবে, আবি সজাতের ভিতরে পড়ছে, মানে বাম থেকে ডানে গেলে বাড়বে, আর উপর থেকে নিচে গেলে হচ্ছে কী ভাই, কমবে। তাহলে দেখো, এখানে যেহেতু একটা গ্রুপ দেওয়া আছে হ্যালোজেন, তাহলে ফ্লোরিন একটু আগে লিখলাম, ক্লোরিন, ব্রোমিন, তারপর হলো আয়োডিন,
হ্যাঁ, 4টাই দেওয়া আছে এখানে। এখন এর মধ্যে কোনটা সঠিক আনসার হবে? তাহলে ভাইয়া সবার উপর আছে কি ফ্লোরিন, তাহলে হওয়ার কথা কি ভাইয়া ফ্লোরিন, তারপর হবে কি ভাইয়া ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন হবে, ঠিক না? আয়োডিন। কিন্তু এখানে এই জিনিসটা এরকম হবে না, জিনিসটা হবে না। এখানে আসল সঠিক ক্রমটা হবে এরকম, ক্লোরিন, তারপর হবে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটাই হবে সঠিক। তাহলে এখানে আছে কোনটা? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে মানে বি নাম্বারটা আছে। এখন এইটাকে তুমি হচ্ছে একটা কাজ করতে পারো, এটা আসলে মনে থাকে না, যেমন তড়িৎ-ঋণাত্মকতার ক্রম আসতে পারে, ইলেকট্রন আসক্তির ক্রম আসতে পারে। এখন আমরা এটা একটু এলোমেলো করে ফেলি যে কোনটার ক্ষেত্রে ব্যতিক্রমী জিনিসটা আছে। ব্যতিক্রমী জিনিসটা কিন্তু ভাই ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আছে, ঠিক আছে? এটা কিন্তু তড়িৎ-ঋণাত্মকতার ক্ষেত্রে কিন্তু নাই। তড়িৎ-ঋণাত্মকতার ক্ষেত্রে কিন্তু জাস্ট আমরা যে ট্রিক্সটা পড়েছি জাস্ট ওই ট্রিক্স অনুযায়ী আনসার করবা। এইটার ক্ষেত্রে শুধুমাত্র ক্লোরিনটা আগে আসবে, তারপর হচ্ছে ফ্লোরিন আসবে। ওকে, আচ্ছা, এটা একটু মনে রাখবো, এটা একদম মুখস্থ করে ফেলবা। এটা পরীক্ষায় পরীক্ষাতে কতবার আসছে কোনো হিসাব নাই, সব জায়গায় আসে এটা। নিম্নের ইলেকট্রন বিন্যাসের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? দেখো না ভাই, এখানে তুমি একটা জিনিস চিন্তা করো। আমরা জানি পারমাণবিক ব্যাসার্ধ আমাদের আবি সজাত এটার ভিতর পড়ে না, মানে বাম থেকে ডানে গেলে তাহলে বাড়বে না, তাহলে বাম থেকে ডানে গেলে হচ্ছে কি কমবে পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, উপর থেকে নিচে গেলে কী হবে? বাড়বে। দেখো এখন ইলেকট্রন বিন্যাসটা একটু ফলো করো। ইলেকট্রন বিন্যাসটা যদি ফলো করো তুমি দেখবা প্রথম মৌলটাকে আমরা জানবো, দেখো এটা হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের 3টা, ঠিক আছে? এখানে 4টা, তাহলে লিথিয়ামের পরে কী হবে? বেরিলিয়াম। আচ্ছা, এখানে আছে কটা? 5টা, তাহলে কী হবে? বোরন হবে। আচ্ছা, এটা যেহেতু 6, তাহলে কী হবে? কার্বন। এদের পারমাণবিক ব্যাসার্ধের ভিতরে লিথিয়াম কোথায় আছে ভাই? বামে আছে, তারপর বেরিলিয়াম, তারপর বোরন, তারপর কার্বন, সবার ডান আছে এটা। তাহলে আমরা জানি পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে কমে, তাহলে সবচেয়ে বামের গুলার পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে বেশি, তাহলে সবচেয়ে বেশি হবে কার? হ্যাঁ, লিথিয়ামের, তারপর হবে হচ্ছে বেরিলিয়ামের, তারপর বোরন, তারপর হবে কার্বন। তাহলে প্রথমে লিথিয়াম কোনটা? সেটা হচ্ছে এটা, তাহলে আনসার হবে এটা। ওকে, 16 নম্বর কোশ্চেনটা একটু দেখো ভাইয়া। বলছে দ্বিতীয় পর্যায়ের মৌল লিথিয়ামের তড়িৎ-ঋণাত্মকতা কত? দেখো আমরা তোমাদেরকে এটা মনে হয় অন্য একটা টপিকে পড়াইছিলাম যে তড়িৎ-ঋণাত্মকতা শুরু হবে লিথিয়ামের ক্ষেত্রে 1 দিয়ে। ওকে, 1, তারপরে বাকিগুলো বের করতে হলে হচ্ছে 0.5 দিয়ে হচ্ছে গুণ করে যোগ করতে হবে। এটা আমি ট্রিক্সটা শিখিয়ে দিয়েছিলাম। তাহলে লিথিয়ামটা মুখস্থ রাখতে বলছিলাম কত ভাইয়া? 1। সঠিক আনসার এ। 17 নম্বর কোশ্চেন আসছে, বলছে একই পর্যায়ে ডান থেকে বামে গেলে, মানে এদিক থেকে যদি তুমি এদিকে যাও, হ্যাঁ, তাহলে মৌলসমূহের তড়িৎ-ঋণাত্মকতার মানে কী ধরনের পরিবর্তন হয়? আমি বলছিলাম আবি সজাত, তার মধ্যে ত আছে, মানে ত মানে তড়িৎ-ঋণাত্মকতা, আর তড়িৎ-ঋণাত্মকতা কী হবে? বাম থেকে ডানে গেলে বাড়বে, তাহলে ডান থেকে যদি বামে যায় তাহলে কী হবে? কমবে, ঠিক আছে না? আচ্ছা, এখানে অপশন দেওয়া হয় নাই, এটা কি কমবে, ঠিক আছে ভাইয়া? কমবে, অপশনটা মনে হয় উঠে নাই, হবে কমবে। আচ্ছা, এরপর 18 নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখো ভাইয়া। 18 নম্বর প্রশ্নটা বলছে ডান থেকে বামে গেলে না। আচ্ছা, 18 নম্বর প্রশ্নটা দেখো, বলছে ভাইয়া যে অ্যালকালি ধাতুসমূহ, হ্যাঁ, অ্যালকালি ধাতুসমূহের আকার। আচ্ছা, সমস্যা হলো, আচ্ছা আকার হচ্ছে, আকারের ক্রমটা কী ভাইয়া? দেখো আমরা বলছি বাম থেকে ডানে গেলে আকার কমে, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। তাহলে অ্যালকালি ধাতু মানে 1 নম্বর গ্রুপ, তাহলে সবার উপর আছে লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে কী ভাইয়া? পটাশিয়াম, সিজিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর কী ভাইয়া? সিজিয়াম, তারপর ফ্রান্সিয়াম। যাই হোক, এখানে তোমরা রুবিডিয়ামটা কিন্তু আছে পটাশিয়ামের পরে, এটা আমি মিস্টেক করছি একটু। দেখো রুবিডিয়াম আমি একটু মিস্টেক করলাম, দেখো পটাশিয়াম তো কী ভাই? রুবিডিয়াম, সিজিয়াম, তারপরে কী ভাই? ফ্রান্সিয়াম। ওকে, তাইলে আকার যেহেতু বাম থেকে ডানে গেলে কমে, আর উপর থেকে নিচে গেলে হচ্ছে কী ভাই? বাড়ে। ওকে, তাই
নিচের গোলার আকার সবচেয়ে বেশি হবে, তাহলে সবার চাইতে বেশি আকার হবে ফ্রান্সিয়ামের, ফ্রান্সিয়াম না থাকলে হবে কার ভাইয়া সিজিয়ামের, তারপর হবে কার ভাইয়া রুবিডিয়াম, তারপর কি হবে পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম। এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা করা পড়ানোর পরও যদি তোমরা না বুঝো, এগুলো যদি তোমরা ইজিলিভাবে একদম দেখা মতো অ্যান্সার না করতে পারো, তাহলে তোমাদের ভাগ্য খারাপ, বুঝছো? তাহলে তোমাদের কি ভাগ্য খারাপ আমার মনে হয়। 19 নম্বর প্রশ্নে চলে আসো। 9, 10, 11, 17, 18 পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলসমূহের মধ্যে কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক? আমরা জানি ভাই তড়িৎ ঋণাত্মকতা এতক্ষণ বলে আসতেছি, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। বাম থেকে ডানে বাড়ে, ওকে, বাম থেকে ডানে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কি ভাই বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তাহলে এখানে বাম থেকে ডানে গেলে বাড়বে, তাহলে সর্বডানে আছে কি, সর্বডান আছে ক্লোরিন, মানে 17 নাম্বারটা, ঠিক আছে। তাহলে আনসার কি হবে, আনসার হবে কোনটা ভাই 17, সরি এখানে তো তড়িৎ ধনাত্মকের কথা বলছে, আমি কেন ঋণাত্মক নিয়ে কথা বলছি, সর্বাধিক তড়িৎ ধনাত্মক, ঠিক আছে, সর্বাধিক তড়িৎ ধনাত্মক। তাহলে সর্বাধিক তড়িৎ ধনাত্মকের কথা যদি বলা হয়, তাহলে দেখো ভাই ক্লোরিন হচ্ছে একটা অধাতু, এটা তো বাদ হয়ে যাবে। তারপরে 10 নম্বর হচ্ছে নিয়ন, নিষ্ক্রিয় গ্যাস, এটা তড়িৎ ঋণাত্মকতাও 0, ধনাত্মকতাও 0। আর 9 নম্বর আছে ফ্লোরিন, এটাও তড়িৎ অধাতু, তাহলে এটা বাদ। তাহলে এটা শুধু 11 নম্বর আছে সোডিয়াম, সোডিয়াম হবে কি ভাই তড়িৎ ধনাত্মক, কারণ এটা হচ্ছে কি একটা ধাতু। ওকে ওকে ওকে, এখানে একটু প্রথমে একটু ভুল করছিলাম, বুঝছো? আচ্ছা, একটু মিস্টেক হয়েছিল। এরপর আসো ভাইয়া 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন বলছে পর্যায় সারণীর কোনো পর্যায়ে যদি বাম থেকে ডান দিকে যত আগানো যাবে মৌল পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে ততই, দেখো পর্যায় সারণী বাম থেকে যদি তুমি ডানে যাও, পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে ব্যাসার্ধ। আচ্ছা ভাইয়া তুমি আমাকে বলো তো, আমি তোমাকে পড়াইছিলাম আবি ই সজাত, তার মধ্যে কি ব্যাসার্ধ পড়ে না? তাহলে আবি সজাত যদি বাম থেকে ডানে গেলে বাড়ে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ হবে কমবে না ভাইয়া, কমবে। তাহলে আনসার হবে কি ভাইয়া হ্রাস পায় না, হ্রাস পায়, আনসার বি। 20 নম্বর কোশ্চেন আনসার হবে কি ভাইয়া বি। এগুলো তোমাদেরকে পারতে হবে ভাই, দেখা মাত্র পারতে হবে, এমনভাবে প্র্যাকটিস করবে যা দেখলেই পারো। নিম্নের কোনটি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক? আচ্ছা, আমরা আবি সজাত এর মধ্যে পড়ে এটা, ঠিক আছে, ততে তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা কী হবে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তাহলে এখানে একটা গ্রুপ দেওয়া আছে, 17 নম্বর গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো মনে করাইছিলাম, ঠিক আছে না? তাহলে সবার উপরে কী ভাইয়া তো ফ্লোরিন, তাহলে তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তারপর কে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। তাহলে 21 নম্বর আনসারটা কী হবে ফ্লোরিন, কারণ সে সবার উপরে, তাই তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। এরপরে ভাইয়া 22 নম্বর প্রশ্নটা একটু দেখেন। পর্যায় সারণীতে ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে, আমরা বলছি যে তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তাহলে নির্দিষ্ট স্থান নিয়ম মেনে চলো না, উপর থেকে নিচে না, উপর থেকে নিচে বাড়ে না, বাম থেকে ডান থেকে বামে বাড়ে না ভাইয়া, বাম থেকে ডানে বাড়ে, তাহলে আনসার হবে ডি। ওকে, আচ্ছা, মোটামুটি হচ্ছে আমাদের কয়টা টপিক শেষ হলো, 4টা টপিক শেষ হলো। আর হচ্ছে কয়টা টপিক আছে ভাইয়া, আর মনে হয় 3-4টা টপিক আছে, তবে ওই টপিকগুলো খুবই ছোট ছোট, সুতরাং আমার মনে হয় আর হচ্ছে একটা ক্লাস নিলেই হয়ে যাবে। এই ক্লাসটা মোটামুটি একটু বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আজকে এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাস অবশ্যই ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।